দর্শক আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি জিও নিউজ বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো যে বিএনপির সঙ্গে জামায়াতের টানাপোড়েন বাড়ছে। কেন এই টানাপোড়েন বাড়ছে? তাদের 25 বছর যে মিত্রতা ছিল, তাদের 25 বছরের যে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক কিন্তু দিন দিন খারাপের দিকে যাচ্ছে। সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো। এছাড়া কোন কোন কারণে জামাতের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ছে সেটা তুলে ধরবো, এবং বিএনপি এবং জামাতের ইসলামের নেতারা কে কি ভাবছে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। এবার আসি মূল বিষয়। যারা চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন। দর্শক, মূল বিষয়টি হচ্ছে যে বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে প্রায় 25 বছরের মিত্রতা। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সেই মিত্রতার সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। দল দুটির নেতারা সম্প্রতি একে অপরকে কটাক্ষ করছেন। রাজনৈতিক বিষয়ে বিপরীতমুখী অবস্থান নিচ্ছেন দল দুটি। বিএনপি অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময় নির্বাচন দেওয়ার চাপ দিচ্ছে। বিপরীতে জামাতের নেতা ডক্টর শফিকুর রহমান ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে চাপ না দেওয়ার কথা বলছেন। রাজনৈতিক বিরোধের ক্ষমা নিয়েও দল দুটির মধ্যে দৃষ্টিভঙ্গি ভিন্ন। আর অপ্রকাশ্য চলছে বেসামরিক প্রশাসন, পুলিশ ও বিশ্ববিদ্যালয়গুলোতে নিজস্ব লোকের পদায়ন নিয়েও তাদের মধ্যে দ্বন্দ্ব চলছে। বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে অবস্থান সুসংহত করা নিয়ে ছাত্রদলের সঙ্গে ইসলামী ছাত্র শিবিরের বিরোধও অনেকটা প্রকাশ্য। বিএনপির ধারণা অন্তর্বর্তী সরকারের কাছ থেকে বেশি সমর্থন পাচ্ছে জামায়াত ইসলামী। অবশ্য দলের কয়েকজন নেতা মনে করেন মাঠে আওয়ামী লীগ না থাকায় গণতন্ত্রের স্বার্থে বিএনপি ও জামাতের মধ্যে প্রতিযোগিতা থাকা জরুরি, নয়তো জাতীয় পার্টি যেভাবে আওয়ামী লীগের গৃহপালিত বিরোধী দলে পরিণত হয়েছিল সেই অবস্থার উদ্ভব হতে পারে। আওয়ামী লীগকে ঠেকাতে 1999 সালে জামায়াতের সঙ্গে জোট বাঁধে বিএনপি। 2001 সালে জোটবদ্ধ নির্বাচন করে সরকার গঠন করে। সম্পর্কে উত্থান পতন হলেও জোট ভাঙেনি। 2010 সালে 71-এর মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতাদের বিচার শুরু হলে দলটিকে ছাড়ার জন্য বিএনপি ঘরে বাইরে চাপে পড়ে। তবে বিএনপির শীর্ষ নেতৃত্বের অবস্থানের কারণে জোট ভাঙেনি বা তারা নিজেরা জোট ভাঙতে ইচ্ছুক হননি। আবার মানবতা বিরোধী অপরাধের বিচার ইস্যুতে জামায়াতের পাশেও দাঁড়ায়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 2013 থেকে 2015 সাল পর্যন্ত তৎকালীন সরকার বিরুদ্ধে জোটবদ্ধ আন্দোলন করে বিএনপি ও জামায়াত। 2018 সালের নির্বাচনে নিবন্ধন হারানো জামায়াতের নেতারা বিএনপির প্রতীকে প্রার্থী হন। রাতের ভোটখ্যাত ওই নির্বাচনের পর দলের সম্পর্কে ভাটা পড়েছে। 2022 সালে দুটি দল আনুষ্ঠানিকভাবে জোট ভেঙে দিয়ে যুগপৎ আন্দোলনে নামেন। তবে দরপাকড়ে বিএনপির পাশে থাকছে না অভিযোগে যুগপৎ আন্দোলন থেকে সরে যায় জামাত। পরের বছরে অক্টোবরে ফের যুগপৎ আন্দোলনে ফেরে তারা। কিন্তু আগের 10 বছরের মতো 2023 সালের এবং 7ই জানুয়ারি একতরফা নির্বাচনের পর যুগপৎ আন্দোলনে ব্যর্থ হয় বিএনপি ও জামাত। গত জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এই আন্দোলনে আওয়ামী লীগ সরকার গণহত্যা চালায়। বিএনপি ও জামায়াতকে আন্দোলনের জন্য দায়ী করে ঢালাও মামলা ও গ্রেপ্তার করে। 26শে জুলাই জামায়াতের নাম উল্লেখ করে জাতীয় ঐক্য ডাক দেয় বিএনপি। ছাত্র জনতার অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিলেও সর্বস্তরের সাধারণ মানুষের মতো বিএনপি ও জামাতের নেতাকর্মীরাও সর্বাত্মক অংশগ্রহণ ছিল। বিএনপি 1.5 শতাধিক এবং জামাতের শতাধিক নেতাকর্মী নিহত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে বা তাদের নিজস্ব দাবি হিসেবে উল্লেখ করা হয়েছে। 1 আগস্ট জামাত ও শিবিরকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ। এবার জানিয়ে দিচ্ছি বিরোধ শুরু হয় যেভাবে, জামায়াত ইসলামী এবং বিএনপির মধ্যে বিরোধ শুরু হয় যেভাবে। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পতনের পর বিএনপি ও জামায়াত ইসলামের পথ আবার আলাদা হয়ে যায়। মতবিরোধ প্রথমে প্রকাশ্য আসে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্যকে ঘিরে। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে বিএনপির বিপরীতমুখী অবস্থান নেন। কৌশলে সমালোচনাও করেন দীর্ঘদিনের মিত্র দলটির। এরপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় বিএনপিতেও। বিএনপি দ্রুততম সময়ে নির্বাচন চাইলেও জামায়াতের আমির বলেন, এখনো শত শত মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন।
রক্তের দাগ মোছেনি, বন্যায় দেশ আক্রান্ত, এই সময় কেউ নির্বাচন নিয়ে জিকির তুললে জাতি তা গ্রহণ করবে না। মূল বিষয়টি এখানে যে বিএনপি দ্রুত সময়ের জন্য নির্বাচন চাইলেও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে এখনো শত শত মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, রক্তের দাগ মোছেনি, বন্যায় দেশ আক্রান্ত, এই সময় কেউ নির্বাচন নিয়ে জিকির তুলে জাতি তা গ্রহণ করবে না। 26শে জুলাইয়ের এই বক্তব্যে তিনি অভিযোগ করেন বিএনপি ক্ষমতার 80% ইতিমধ্যে দখল করে ফেলেছে, ভিক্ষুকের থালা থেকে হাটবাজার কিছুই বাকি রাখেনি বিএনপি। এর জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যাদের সমর্থন নেই, জনগণ মনে করে না যে এরা সরকার চালাতে পারবে, তারা এ ধরনের বিভিন্ন চিন্তা ভাবনা করে। আমি কোনো দলের নাম বলছি না, যাদের ভোটে জয়ের সমর্থ নেই, জামাতকে উল্লেখ না করলেও তিনি জামাতকে উদ্দেশ্য করেই বলেন যে যাদের ভোটে জয়ের সমর্থ নেই তারাই নির্বাচনের বিরুদ্ধে কথা বলে। দলটির সূত্র জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও জামাতের এই অবস্থানে অসন্তুষ্ট এবং ক্ষুব্ধ। বিএনপি এবং জামাতের মধ্যে কি নিয়ে তাদের দ্বন্দ্ব এবং টানাপোড়েন শুরু হয় সেটা এখন আপনাদের সামনে তুলে ধরব। দলের সূত্র থেকে জানা গেছে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে প্রভাব বিস্তারে প্রতিযোগিতা হয় বিএনপি ও জামাতের মধ্যে। বিএনপি নেতাকর্মীরা জানান যে আইন, বিচার, সচিবালয় থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী লীগের লোকজন সরিয়ে নতুন পদায়ন শুরু করে অন্তর্বর্তী সরকার। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমাতেও চলছে রদবদল, কিন্তু এসব জায়গায় জামাত গেসা কিংবা তাদের সমর্থকদের বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য দল সংশ্লিষ্টতা না থাকলেও বিএনপির সন্দেহ তিনিও জামায়াতের গেসা। অন্যদিকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জামায়াতপন্থীরা। জামায়াতের ৭১-এর ভূমিকা ও সংবাদ মাধ্যমে দলটির আমিরের বক্তব্য নিয়ে পাল্টা সমালোচনা করছেন বিএনপি পন্থীরা। জামায়াতের সাবেক আমির গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি সম্প্রতি জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি তুললে বিএনপি সমর্থকরা এর কড়া সমালোচনা করে জামায়াতপন্থীরাও পাল্টা জবাব দেন। দল দুটির সূত্র জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরস্পরের বিরোধিতার জন্য দলের দিক থেকে সমর্থন ও নির্দেশনা রয়েছে। গত 5ই আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের প্রতিক্রিয়াও বিএনপি ও জামাতের অবস্থান ছিল বিপরীতমুখী ও দুই মেরুতে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী নির্বাচন নিয়ে ভাষণে কোনো রোডম্যাপ নেই। জামাত ভাষণকে স্বাগত জানায়, তারা সরকারকে আরও সময় দেওয়ার কথা বলে। আওয়ামী লীগের শাসনামলে বিএনপি ও জামায়াতের দুই দলই কোণঠাসা ছিল, কিন্তু রাজনীতির মাঠে আওয়ামী লীগকে ছাড় দেওয়া প্রশ্নে বিএনপির তুলনায় জামাত নমনীয়। এতে অখুশি বিএনপি। দলটির আমির ডক্টর শফিকুর রহমান কয়েকদিন আগে বলেন যে জামায়াতের উপর 15 বছর যে জুলুম নির্যাতন হয়েছে তা ক্ষমা করে দিয়েছি। প্রতিহিংসার রাজনীতি করতে চান না জামায়াত ইসলামী, তবে ভুক্তভোগী কেউ আইনের আশ্রয় নিলে জামায়াত সহায়তা করবে। এই বক্তব্যের জবাবে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছিলেন যে তারা বলেছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন, গণহত্যাকারীদের কিসের ক্ষমা করতে বলছেন তারা। এটা জামাতকে উদ্দেশ্য করে রুহুল কবির রিজভী বলছেন, যদি শেখ হাসিনা সহ অপরাধীদের বিচার করা না হয় তাহলে বাংলাদেশে কবরস্থানে পরিণত হবে। বিএনপি নেতাদের মূল্যায়ন, সহানুভূতি পেতে জামায়াত নিঃশর্ত সমর্থন দিচ্ছে সরকারকে। নির্বাচনের আগে নিজেদের সুসংগঠিত করতে সময় নিতে চাচ্ছে, এজন্য বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের অবস্থানকে জোরদার করার পাশাপাশি রাজনীতিতেও প্রভাব বিস্তার করতে চাচ্ছে। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে জামায়াত ইসলামী অন্তর্বর্তী সরকারের পক্ষ অবলম্বন করছে এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে বিভিন্ন প্রতিষ্ঠান, বেসরকারি, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যে রদবদল হয়েছে সেই রদবদলে কিন্তু জামায়াত গেসা নেতারাই কিন্তু বেশিরভাগ প্রাধান্য পেয়েছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।